বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিজিএস ব্যাচের হস্তান্তরযোগ্য দলিল আইন বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ক্লাস শুরু করতে যাচ্ছে। এখান থেকে আপনারা 1 মার্ক পাবেনই পাবেন। প্রতিবার এখান থেকে 1 মার্ক আসে। এই আইনটা ছোট, সব ধারা পড়া লাগে না, কিন্তু এখান থেকে ঘুরাই ফিরাইয়া প্রশ্ন প্রতিবারই আসে। তো এনআই অ্যাক্টের এর আগে বেশ কতগুলো প্রশ্ন এসেছে। তো তার আগে আমরা চলে আসি, দেখেন যে চেক ডিজনার কি। আচ্ছা, আমরা ভাই চেক ডিজনারের মামলা করার কারণ, আসলে প্রশ্নটা এনআই অ্যাক্টের অধিকাংশ সময় এই চেক ডিজনারের মামলা থেকেই আসে। চেক ডিজনার আসলে কি? যে আপনাকে একজন চেক দিছে, আপনি চেক গ্রহীতা। এখন আপনি টাকা তুলতে গেছেন, গিয়ে দেখলেন যে তার টাকা নাই, বা যে কোনো কারণে চেক আপনার বাউন্স করছে, চেক ওখান থেকে আপনি টাকা তুলতে পারেন নাই, তখন এটাই চেক ডিজনার। এমন না যে সবসময় টাকার অপর্যাপ্ত থাকতে হবে, বিষয়টা তা না, অন্য কোনো কারণেও হতে পারে। তো এই ক্ষেত্রে নিয়ম যেটা হচ্ছে, যেদিন থেকে ডিজনার হবে সেদিন থেকে 30 দিনের মধ্যে তাকে আপনি লিগাল নোটিশ দিবেন। লিগাল নোটিশের উত্তর যদি সে না দেয়, বা টাকা পয়সা যদি দিলে তো দিল, দিলে তো আর মামলা করার দরকার নাই। লিগাল নোটিশের উত্তর যদি সে না দেয়, তাহলে 30 দিন শেষ হওয়ার, মানে ওই লিগাল নোটিশ দেওয়ার 30 দিন শেষ হওয়ার পরে আপনার মামলা করার তামাদি মেয়াদ শুরু হবে। পরবর্তী 30 দিনের মধ্যে আপনার মামলা দায়ের করতে হবে। অর্থাৎ ফৌজদারি মামলার ক্ষেত্রে সাধারণত তামাদি মেয়াদ কোনো ম্যাটার করে না। বাট এখানে একটা বিষয় আছে, যে এটাকে বলা যায় যে ওই যে কোয়াসি সিভিল জুরিসডিকশনের মতো, যেরকম আমরা ফৌজদারি কার্যবিধির 145-এ ওই জায়গায় মামলা করার তামাদি মেয়াদ ছিল 2 মাস। এখানে বিষয়টা অনেকটা এরকম। সো যদি আমরা একটু পড়ি, যে অনেক কারণে চেক ডিজনার হতে পারে। 138 ধারা অনুযায়ী চেক চেক ডিজনারের প্রাথমিক কারণ হলো ব্যাংকের হিসাব অপর্যাপ্ত তহবিল বা অর্থ। অর্থাৎ চেকে যে পরিমাণ অর্থ উল্লেখ করা হয়েছে তা অপেক্ষা কম অর্থ হিসাবে থাকা, কম অর্থ। অপর্যাপ্ত তহবিল ছাড়া অন্য যে কোনো কারণে চেক ডিজনার হয়, তাহলে তাহলে সেটাও 138 ধারা অপরাধ হবে। দেখছেন, অপর্যাপ্ত তহবিল ছাড়া অন্য যে কোনো কারণে যদি চেক ডিজনার হয়, তাহলে সেটা কি হবে? 138 ধারার একটি অপরাধ হবে। যেমন চেক যে ব্যক্তি প্রদান করেছে তার স্বাক্ষর মেলে না, বা হিসাব বন্ধ হয়ে গেছে। দেখছেন, স্বাক্ষর মিলতেছে না, আন্ডারলাইন করেন, হিসাব বন্ধ হয়ে গেছে। বা চেকে উল্লেখিত অর্থের অঙ্ক বা কথার গরমিল ইত্যাদি। 138 ধারার মূল কথা হলো, চেকটি ডিজনার হতে হবে, তা যে কারণেই হোক না কেন, তাহলে সেটা একটা কি হবে? অপরাধ হবে। এখন আমরা চলে এসেছি চেক ডিজনারের শাস্তি বা জরিমানা। তো চেক ডিজনের শাস্তি বা জরিমানা, চেক ডিজনের জন্য শাস্তি হতে পারে 1 বছর কারাদণ্ড, জরিমানা যা চেকে উল্লেখিত অর্থের 3 গুণ বা উভয়। এখন এখানে একটা কথা বলে রাখা ভালো, যে ধরেন একজন ব্যক্তি চেকের তার অ্যামাউন্ট ছিল 1 লাখ টাকা। এখন আহ 1 লাখ টাকার জন্য তার বিরুদ্ধে মামলা করে তাকে কারাদণ্ড দিতে পারে 1 বছর, আর 1 লাখ টাকা 3 গুণ পর্যন্ত জরিমানা করতে পারে পারে। কিন্তু যে মামলা করছে সে কিন্তু, সে যে টাকা পাবে সে শুধু সেটাই পাবে। অর্থাৎ 1 লাখ টাকায় সে পাবে, আর বাকি 2 লাখ যাবে রাষ্ট্রীয় কোষাগারে। ঠিক আছে। বিগত বছরের প্রশ্ন দেখেন, যে চেক ডিজনার মামলায় সর্বোচ্চ জরিমানা করা যায় তার চেকে বর্ণিত কত গুণ? 3 গুণ। 3 গুণ। তো এবার মোটামুটি 16 বিজিএস এর সহজ প্রশ্নই এসেছিল। সচরাচর এর চেয়ে কঠিন প্রশ্ন এসে থাকে। এরপরে দেখেন, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর সেকশন 131 এর বিধান অনুসারে ব্যাংকের হিসাবে অপর্যাপ্ত অর্থ আছে জানা সত্ত্বেও চেক প্রদানের ফলে তা প্রত্যাখ্যাত হওয়ার মামলায়, অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত হলে শাস্তি হিসেবে কি দেওয়া যায়? 3 গুণ পর্যন্ত অর্থদণ্ড, 1 বছর পর্যন্ত কারাদণ্ড, কারাদণ্ড সহ 3 গুণ উপরে কি, সবগুলাই সঠিক। এখন আমরা চলে আসি, যে চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা দেওয়ার সময় অ্যাকচুয়ালি আপনি, আপনার একজন চেক দিছে, এখন আপনি এই চেকটাকে আজীবন আপনার কাছে, যে যখন 10 বছর পরে গিয়ে আপনি কি ইস্যু করলে হবে কিনা, বা কত দিনের মধ্যে আমার ইস্যুটা করতে হবে। তো চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা দেওয়ার সময়, নগদায়নের জন্য কোনো ব্যাংকে চেক, নগদায়নের জন্য কোনো চেক ব্যাংকে দাখিল করতে হবে চেক ইস্যুর তারিখ হতে, আন্ডারলাইন করেন, 6 মাসের মধ্যে, বা এর বৈধতা বা কার্যকারিতা বিদ্যমান থাকাকালীন সময়ের মধ্যে, যেটা আগে বলতে। So, যদি আপনার 6 মাস, ওই জায়গায় ধরেন কোনো তারিখ উল্লেখ করে নাই, মানে সরি তারিখ দিছে, তাহলে তারিখ থেকে কতদিন? 6 মাস। আহ, যতদিন পর্যন্ত, অথবা যতদিন পর্যন্ত চেকের বৈধতা বা কার্যকারিতা থাকাকালীন সময়ের মধ্যে, যেটা আগে ঘটে। অনেক ক্ষেত্রে তারিখ উল্লেখ, যে এমনি তারিখ দিলে 6 মাস, আর যদি ওরকম না থাকে,
তাহলে ওই যদি নির্দিষ্ট ডেট দিয়ে দেয় তাহলে নির্দিষ্ট ডেটের ভিতরে। এটা হলো কথা। তো চেক ডিজনারের মামলা দায়েরের পূর্ব শর্ত, 138 ধারায় চেক ডিজনার মামলা দায়েরের পূর্বে দুইটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে: সঠিক সময়ের জন্য নগদায়নের জন্য চেক দাখিল, আর চেকটা তাকে কি প্রদান, নোটিশ প্রদান। এখন আসেন, সঠিক সময়ের জন্য নগদায়নের জন্য চেক দাখিল এই কথাটার অর্থ আসলে কি? 138 ধারায় চেক ডিজনারের মামলা দায়েরের পূর্ব শর্ত হলো চেক নগদায়নের জন্য চেকটি ব্যাংকে দাখিল করতে হবে চেক ইস্যুর তারিখ হতে 6 মাসের মধ্যে, বা এর বৈধতা কার্যকারিতা বিদ্যমান থাকাকালীন সময়ের মধ্যে, যেটা বল দিবেন আগে ঘটে ওটা বল দেন আগে ঘটে। এখন চলে আসেন চেক দাতাকে নোটিশ। 138 ধারায় চেক ডিজনের মামলা দায়েরের পূর্ব শর্ত হলো চেক দাতাকে নোটিশ দেওয়া। 138 ধারায় নোটিশ প্রদানের উদ্দেশ্য হলো চেকটি যে ডিজনার হয়েছে চেক দাতাকে জানানো, এবং চেক দাতা উক্ত অর্থ পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার জন্য সময় বেঁধে দেওয়া। যখন চেক গ্রহীতা জানতে পারে যে চেকটি অপরিশোধিত হয়ে ব্যাংক থেকে ফেরত এসেছে, অপরিশোধিত হয়ে কি ব্যাংক থেকে ফেরত এসেছে, তখন থেকে 30 দিনের মধ্যে চেক দাতাকে নোটিশ দিতে হবে। আন্ডারলাইন করবেন 30 দিনের মধ্যে। নোটিশ প্রাপ্তি 30 দিনের মধ্যে চেক দাতা চেকে উল্লেখিত টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে চেক গ্রহীতা মামলা করতে পারবে। তাহলে নোটিশ প্রাপ্তি 30 দিনের মধ্যেও যদি সে দিতে কি হয়, ব্যর্থ হয়, তারপরে আপনার মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আচ্ছা, তো আমরা নোটিশ দেওয়ার পদ্ধতিটা দেখি। নোটিশ দেওয়ার পদ্ধতি, আহ নোটিশ প্রাপকের নিকট ব্যক্তিগতভাবে অর্পণ করে, প্রাপকের নিকট ব্যক্তিগতভাবে অর্পণ করে। উক্ত ব্যক্তি সাধারণত যেখানে বসবাস করে ব্যবসা করে সেখানে প্রাপ্তি স্বীকার সহ রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে প্রেরণ করে। আর ব্যাপক প্রচারণা আছে এমন বাংলা জাতীয় দৈনিকে প্রকাশ করে। তো এটা গুরুত্বপূর্ণ। সরাসরি আপনি আপনি তারে ব্যক্তিগতভাবে দিতে পারেন, তারপরে যে অ্যাকনলেজমেন্ট ডিউ সহ দিতে পারেন এডি সহকারে। তারপরে ব্যাপক প্রচারণা আছে এমন বাংলা জাতীয় দৈনিকে, অবশ্যই সেটা হবে বাংলা। এখন আমরা চলে আসি যে চেক ডিজনের মামলা যে আদালত কর্তৃক বিচারযোগ্য। চেক ডিজনের মামলা যে আদালত কর্তৃক বিচারযোগ্য, 138 ধারায় চেক ডিজনের মামলা দায়রা কোর্টের নিচের কোন আদালত কর্তৃক বিচারযোগ্য হবে না। তাহলে বিচার করবে কে? দায়রা আদালত। দায়রা আদালত। দায়রা জজ মিন্স, দায়রা আদালত মিন্স দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ। অর্থাৎ দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ চেক ডিজনের মামলা বিচার করতে পারে। এখন আমরা চলে আসি যখন মামলা করার কারণ উদ্ভব হয়। যখন মামলা করার কারণ উদ্ভব হয়, 138 ধারায় চেক দাতার নোটিশ প্রাপ্তির পর 30 দিন অতিবাহিত হলে বা চেকে উল্লেখিত অর্থ পরিশোধ না করলে চেক ডিজনের মামলা করার কারণ উদ্ভব হয়। এটা তো আমরা অলরেডি জানি। এখন আমরা চলে আসি, দেখেন যে চেক যে সময়ের মধ্যে চেক ডিজনের মামলা করতে হয়। 141-এর বি অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে চেক চেক ডিজনের অভিযোগ 138-এর সি অনুচ্ছেদের অধীন মামলা দায়েরের কারণ উদ্ভব হওয়ার তারিখ হতে 1 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ 138 সি ধারায় চেক দাতার নোটিশ প্রাপ্তির পর 30 দিন অতিবাহিত হলে এবং চেকে উল্লেখিত অর্থ পরিশোধ না করলে তার 1 মাসের মধ্যে চেক ডিজনের মামলা করতে হবে। এখন আমরা দেখি, দেখেন একটা প্রশ্ন এসেছিল 2022 সালে। এটা যদি আমরা একটু দেখি, K&L কোম্পানির এমডি ও জিএম যথাক্রমে MON একটি চেক ইস্যু করলে তা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজনার হয়। KL, K&L কোম্পানির এমডি ও জিএম যথাক্রমে MON একটি চেক ইস্যু করলে, চেকটা দিছিল কে কে? MON, চেক অপর্যাপ্ত MON, তা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজনার হয়। এক্ষেত্রে কার বিরুদ্ধে মামলা করা যাবে? কে এল চেক ইস্যু তো কোম্পানি যে কিছু করছে তো MON, তাহলে মামলা করবে কার বিরুদ্ধে? MON এর বিরুদ্ধে। এই যে দেখেন 138 ধারার অধীন কোনো অপরাধ। স্কুলের বইটাতে স্যার ভুল উত্তর দেওয়া আছে নাকি এটা স্যার? জি নিউ স্কুলের বইটাতে KNL MON দুইটাই দিচ্ছে স্যার। জি জি জি। এই যে মিনি স্কুলের বইয়ে সেম কোশ্চেনের উত্তর দেওয়া আছে স্যার এটারই, কিন্তু উত্তরে দিচ্ছে স্যার ওই যে KNL MON মানে কোম্পানিটাও লিখছে স্যার। মানে এখানে কি ভুল উত্তর দেওয়া আছে সেটা বলতেছেন? হ্যাঁ, এখানে ভুল না, এখানে ভুল বুঝতেছি না স্যার। আমি তো নিউ স্কুলেরটা দেখতেছিলাম, তো ওখানে KNL MON দুইটাই লেখা আছে, মানে ওই যে কোম্পানির বিরুদ্ধে MDGM এর বিরুদ্ধে মামলা করা যাবে এটা লেখা আছে এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা দেখি K&L কোম্পানির এমডি ও জিএম যথাক্রমে MON একটি চেক ইস্যু করলে তা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজনার হয়। আমরা এখানে ব্যাখ্যাটা দেখি, 138 ধারার অধীন কোনো অপরাধ কোনো কোম্পানি সংগঠন করলে অপরাধ সংগঠনের সময় উক্ত কোম্পানি কার্য সম্পাদনের জন্য
দায়িত্ব ছিল উক্ত প্রত্যেক ব্যক্তি দায়ী হবে, সুতরাং এর বিরুদ্ধে মামলা করা যাবে। এখন এই জায়গার প্রশ্নটা আসলে কি বোঝাচ্ছে দেখি বন্ধন সাহেব একটু বলেন তো, মানে ওখানে কি লেখা আছে। একটু দাঁড়ান, আমি একটু আপনার স্পিকারে দিই যাতে আমরা শুনতে পারি। ওয়েট, এবার বলেন। স্যার ওই যে এখানে ওই যে বইটাতে কে ও এন এল কোম্পানি এমডি জিএম যথাক্রমে এমওএন একটি চেক ইস্যু করলে তা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজনার হয়, এক্ষেত্রে কার বিরুদ্ধে মামলা করা যাবে? ওখানে এমওএন লেখা আছে স্যার, এখানে লেখা আছে কে এন্ড এল মানে কোম্পানিটা এবং এমওএন তিনটাই দেওয়া আছে স্যার, মানে সব তিনজনের বিরুদ্ধেই মামলা করা যাবে এটা লেখা আছে এখানে। ওখানে লেখা আছে তাই? হ্যাঁ 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 স্যার, মানে উত্তর উত্তর এইটাই দেওয়া আছে কে এন্ড এল এমওএন, মানে কোম্পানির বিরুদ্ধে মামলা করা যাবে, এম এবং এম এর বিরুদ্ধে মামলা করা যাবে। এখন প্রশ্নটা অ্যাকচুয়ালি কি, আমরা প্রশ্ন করে কি বুঝি? কে অ্যান্ড এল কোম্পানির এমডি ও জিএম যথাক্রমে এম ও এন একটি চেক ইস্যু করলে, আচ্ছা, ওই চেকের নাম এই জায়গা কি এম ও এন বোঝাচ্ছে? যদি এইভাবে বলেন যে কে অ্যান্ড এল কোম্পানির এমডি ও জিএম যথাক্রমে, যথাক্রমে, আচ্ছা, আহ, বুঝতে পারছি। কে অ্যান্ড এল বলতে বোঝাচ্ছে কে অ্যান্ড এল কোম্পানির এমডি এবং জিএম। সো এমডি দিছে এম চেক, আর জিএম দিছে এন চেক। অপর্যাপ্ত তহবিলের কারণে কার বিরুদ্ধে মামলাটা করা যাবে? সো এই ক্ষেত্রে হ্যাঁ, ওনাদের উত্তরই যৌক্তিক, কারণ কোম্পানির নাম তো কে অ্যান্ড এল, জি। আর এখানে এমডি হচ্ছে এম, আর জিএম হচ্ছে কে, এন। এম। এন। সো উনরা হ্যাঁ। যেহেতু কোম্পানির নামেও মামলা করা যায়, আবার এমডির নামেও করা যায়, জিএম এর নামেও মামলা করো। করা যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, সঠিক ব্যাখ্যা আপনার, সঠিক। আর আমরা প্রথমে যেটা পড়ছিলাম ওটা হলো ভুল ব্যাখ্যা পড়ছিলাম, মানে ওই যে মানে প্রশ্নটা ভুল পড়ছিলাম। জি স্যার। তো এই এই জায়গায় কে আর ডেল হলো কোম্পানি, এর এমডি একটা চেক দিছে এম, আর জিএম একটা চেক দিছে কি, এন। এন। এম। দেখুন এটার যদি অপর্যাপ্ত তহবিল হয় তাহলে কার বিরুদ্ধে মামলা করা যাবে? ওই যারা কোম্পানির বিরুদ্ধে করা যায়। তারপরে কোম্পানির যারা ওই যে আপনার আমরা জানি যে প্রতিনিধি এমডি জি। জিএম এনাদের বিরুদ্ধেও করা যায়। যাবে। তো সেই হিসেবে ওই উত্তর আপনার ওই, কোম্পানির বিরুদ্ধে। হ্যাঁ, কোম্পানির বিরুদ্ধে। কে এন্ড এল হয় না? হ্যাঁ হ্যাঁ স্যার, কে এন্ড এল আর কোম্পানির বিরুদ্ধে এবং এমডি ও জিএম যথাক্রমে তাদের বিরুদ্ধেও একসাথে। আরো তো যেটা এম ও যথা কে এন্ড এল কোম্পানির এমডি ও জিএম যথাক্রমে এম ও এন্ড একটি চেক ইস্যু করলে, হ্যাঁ ঠিক আছে, সবাই মানে এই জায়গা এমডির নাম হলো এম আর জিএম এর নাম হচ্ছে এন। এন। এম। তো এখানে ওই উনাদের সবার বিরুদ্ধেই মামলা করা যায়। যাবে। এখন উত্তর হচ্ছে গ। জি ঠিক আছে। প্রশ্নটা একটু পেসের। 2 নাম্বার, দ্য নেগোশিয়েবল, হ্যাঁ, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, শাকিল বোঝা গেছে প্রশ্ন? স্যার, বুঝতে পারছি। দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 অনুযায়ী আসামির প্রতি নোটিশ প্রদানের কোনটি অনুমোদিত পদ্ধতি নয়? এখানে ইমেইল ও ফ্যাক্স যোগ অনুমোদিত পদ্ধতি না। নয়। দেওয়ানি মামলা হলে আবার অনুমোদিত পদ্ধতি হতো। হতো। তারপরে এনআই অ্যাক্টের 138 ধারা মামলায় কারণ উদ্ভব হয় যেদিন চেকদাতার নোটিশ প্রাপ্তির পর কি হয়, 30 দিন অতিবাহিত হয়। তারপরে আবার প্রশ্ন এসেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138-এর এত ধারা মতে চেক ডিভিশনের মামলায় আদালত চেকে বর্ণিত 3 গুণ অর্থদণ্ড প্রদান করলে তার কি পরিমাণ অভিযোগকারী পাবেন? চেকের পরিমাণ। চেকের সমপরিমাণ। সমপরিমাণ। চেকে যেটা ছিল সেই সমপরিমাণ টাকা তিনি পরিমাণ পাবেন। পাবেন। ঠিক আছে। জি। আচ্ছা, আমরা চলে আসি যে চেক ডিভিশনের মামলায় আপিল করা যাবে কিনা। 138 ধারা চেক ডিভিশনের মামলায় প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, অর্থাৎ এটা আপিল যোগ্য। যোগ্য। কোথায় আপিল করা যাবে দেখেন, এটা বেশ গুরুত্বপূর্ণ যে 138 ধারায় প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপিল করা যাবে সেই সম্পর্কে 138 থেকে 141 ধারায় কিছুই বলা হয়নি। মূলত এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আপিলের বিধান প্রযোজ্য হবে। 138 ধারায় প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগে আপিল করা যাবে, মানে দায়রা জজের কাছেও যাবে, হাইকোর্টেও বিভাগেও যাবে। যাবে। যদি 138 ধারায় চেক ডিভিশনের মামলাটি আন্ডারলাইন করেন যুগ্ম দায়রা জজ কর্তৃক বিচার হয়, বিচার করছে কে? যোগ্য যুগ্ম দ্বারা। দায়রা জজ। তাহলে দায়রা জজের নিকট 30 দিনের মধ্যে আপিল করতে হবে। আর চেক ডিভিশনের মামলাটা যদি দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বিচার করা হয় তাহলে আপিল করতে হবে হাইকোর্ট হাইকোর্ট। বিভাগে 60 দিনের মধ্যে। সো কথাটা পরিষ্কার ভাবে মনে রাখতে হবে যে দায়রা জজ মামলা করলে, সরি, যুগ্ম দায়রা জজ বিচার করলে আপিল হবে কার কাছে? দায়রা দায়রা জজ। জজের কাছে 30 দিন। আর দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বিচার করলে আপিল হবে হাইকোর্টে হাইকোর্ট বিভাগে 60 60 দিন।
আমরা চলে এসে আপিল দায়েরের পূর্ব শর্ত। চেক ডিজনার মামলায় ডিজনার থেকে উল্লিখিত অর্থে দোল দিবেন সর্বনিম্ন 50% জমা দিয়ে আপিল করা যাবে। সর্বনিম্ন পরীক্ষায় প্রশ্ন আসে সর্বনিম্ন কত পার্সেন্ট? 50%। 50%। এই টাকাটা আপিল দেবে, মানে কে দিবে সে? যে যার হাইকোর্ট। বিরুদ্ধে মামলা হয়েছে সে, মানে আর যারে দণ্ড দিছে সে আসামি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি। বিগত বছরের প্রশ্ন দেখেন, বিগত বছরের প্রশ্ন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর অধীন 138 ধারা মামলায় যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি নিম্নের কোন আদালতে আপিল দায়ের করবে? দায়রা কোন আদালত? দায়রা। দায়রা দায়রা জজ। আর যদি আপিলটা মানে মানে যদি বিচার করতো দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ, তাহলে কত কোথায়? তাহলে হতো হাইকোর্টে। ঠিক আছে। রিভিউ দেখেন, সরি রিভিশন। 138 ধারায় চেক রিজনের মামলা থেকে উদ্ভূত যে কোনো আইনগত বিষয় প্রযোজ্য ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 439 ধারা মতে হাইকোর্ট বিভাগে বা একই আইনের 439 ধারার বিধান মতে রিভিশন দরখাস্ত করা যায়। রিভিশন আসলে ওই যে এই রিভিশনটা কখন করবেন? রিভিশনটা হলো যে যেগুলোর বিরুদ্ধে আপিল করা যায় না সেগুলাই হচ্ছে রিভিশন। রিভিশন। আর রিভিউ যদি দেখেন 138 ধারায় রিভিউ করা যায়। হ্যাঁ। তো এখানে 138 ধারার রিভিউ আছে। আর একটা মজার বিষয় হলো যে 138 ধারার অপরাধ জামিনযোগ্য, কিন্তু এনআই অ্যাক্টের কোথাও বলা নাই। তাহলে আপনি বুঝবেন কিভাবে? আমাদের যেবার হাইকোর্ট ভাইবা দিতে যাই তখন ওই প্রশ্ন করছে যে এনআই অ্যাক্টের মামলা যে জামিন, এনআই অ্যাক্টের মামলা জামিনযোগ্য, এটা কেমনে বুঝবেন? এনআই অ্যাক্টের মামলা যে জামিনযোগ্য ওই আইনে তো বেইলেবল লেখা নাই, নাই, তাহলে কিভাবে বুঝবো? শাস্তি তো 1 বছর। 1 বছর, তাহলে কিভাবে বুঝবো বলেন? দ্বিতীয় তফসিলের দ্বিতীয় তো অষ্টম কলাম, মানে দ্বিতীয় তফসিলের ওই যে ও অষ্টম কলাম না, যে অষ্টম পঞ্চম পঞ্চম জামিনযোগ্য নাকি জামিনযোগ্য নাকি পঞ্চম কলাম। জামিন অযোগ্য, ওইটা দেখে। ঠিক আছে, মানে দ্বিতীয় তফসিল দেখে বুঝবো যে এটা জামিনযোগ্য। দ্বিতীয় তফসিলে কি এই বিষয়ের কথা বলা আছে? না, দ্বিতীয় তফসিলে বলা আছে যে ধরেন এই এই এনআই অ্যাক্টের ক্ষেত্রে তো ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। প্রযোজ্য। প্রযোজ্য স্যার। দ্বিতীয় তফসিলে ওই যে বলা আছে যে সকল সাধারণত এইভাবে নির্ধারণ করবে, দ্বিতীয় তফসিলে আছে না যে 1 বছরের অপরাধ তো অধিকাংশই সবই জামিনযোগ্য, তাহলে এটা কি ও জামিনযোগ্য? আচ্ছা। তাহলে সেলফ প্র্যাকটিস। এই রুবেল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা নিম্নলিখিত কোন কারণে চেক ডিজনার হলে সেটা একটি অপরাধ হিসেবে গণ্য হবে? হিসাবে অপর্যাপ্ত তহবিল যে ব্যক্তি প্রদান করেছে তার স্বাক্ষর না মিললে হিসাব বন্ধ হয়ে গেলে উপরে কি উপরে সবগুলা। আর এখানে যা আছে এগুলা সহজ প্রশ্ন, এগুলা ইনশাল্লাহ পারবেন। ওই ওই যে কে অ্যান্ড এম বা এম এন এন, কে অ্যান্ড এল, ওই ওই ধরনের প্রশ্ন একটু জটিল হয়। 10 নম্বর প্রশ্নটা দেখেন, 138 ধারায় চেক ডিজনার মামলা বিচারযোগ্য হবে কি দায়রা কোর্ট কর্তৃক। দায়রা কোর্ট আর দায়রা জজ কিন্তু আলাদা। ঠিক আছে, এটা আপনার আশা করি ব্যাখ্যা জানেন। তো এই হচ্ছে এনআই অ্যাক্ট। এনআই অ্যাক্টের এতটুকুই। আমরা লাইনে থাকতে থাকতে আর একটা আইন শুরু করি। Wait. তো দেখেন, আমরা ডিজিটাল নিরাপত্তা আইন শুরু করতে যাচ্ছি। সাইবার নিরাপত্তা আইন 2023। এখানে যদি দেখেন যে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংগঠিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন, বিচার ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করতে সাইবার নিরাপত্তা আইন 2023 প্রণয়ন করা হয়েছে। এই আইনটি প্রণয়ন করার মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর কতিপয় ধারা রদ ও রহিত করা হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 বলবৎ আছে। তার মানে এই আইনটার মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর কিছু কিছু ধারা বাতিল করছে, কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন কিন্তু টোটালি বাতিল করে নাই, এখনো বলবৎ আছে। তো উপাত্ত বা ভান্ডার, এটা যদি দেখি, উপাত্ত বা ভান্ডার বলতে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও আকারে উত্থাপিত তথ্য, জ্ঞান, ঘটনা, মৌলিক ধারণা, নির্দেশাবলী যা কোনো কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক দ্বারা আনুষ্ঠানিক পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে বা হয়েছে এবং বা কোনো কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো অর্থ সরকার কর্তৃক ঘোষিত এইরূপ কোনো বাহ্যিক বা ভার্চুয়াল তথ্য পরিকাঠামো যা কোনো তথ্য উপাত্ত বা কোনো ডিজিটাল ইলেকট্রনিক তথ্য নিয়ন্ত্রণ, প্রক্রিয়াকরণ, সঞ্চারণ, এগুলো আসবে না, দরকার নাই। ডিজিটাল অর্থ
যুগ্ম সংখ্যা, শূন্য ও এক বা বাইনারি, ডিজিটাল কার্যপদ্ধতি, উদ্দেশ্য পূরণকল্প, ইলেকট্রিক্যাল, ডিজিটাল, ম্যাগনেটিক, অপটিক্যাল, বায়োমেট্রিক, ইলেকট্রোমেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল, ওয়্যারলেস, ইলেকট্রোম্যাগনেটিক টেকনোলজি অন্তর্ভুক্ত হবে। ডিজিটাল ডিভাইস বলতে যা যা বলতে এইগুলা, যেটা মনে রাখেন যে পুলিশ অফিসার বলতে ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয়। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিজিটাল নিরাপত্তা আইন অনুসারে পুলিশ অফিসার বলতে বলতে কারে বোঝানো হয়েছে, ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয়। প্রোগ্রাম, ব্যক্তি, ব্যক্তিটা দেখি, ব্যক্তি বলতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারি কারবার, ফার্ম, অন্য কোনো সংস্থা ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী আইনের মাধ্যমে সৃষ্ট কোনো সত্তা বা কৃত্রিম আইনগত সত্তা অন্তর্ভুক্ত হবে। মানহানি দেখেন, মানহানি বলতে দণ্ডবিধির যে 499 ধারা যেটা আছে সেটা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ রিলেটেড কিছুই এখন আর আসবে না, খালি খালি ওই পড়েও লাভ নাই। সাইবার নিরাপত্তা দেখেন, সাইবার নিরাপত্তা কোনো ডিজিটাল ডিভাইস, কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা। সেবা প্রদানকারী অর্থ, সেবা প্রদানকারী অর্থ কোনো ব্যক্তি যিনি কম্পিউটার ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যবহারকারীকে যোগাযোগের সামর্থ্য প্রদান করেন, বা এরূপ কোনো ব্যক্তি, সত্তা বা সংস্থা যিনি যাহা উক্ত সার্ভিসের বা উক্ত সার্ভিসের ব্যবহারকারীর পক্ষে কম্পিউটার ডাটা প্রক্রিয়াকরণ বা সংরক্ষণ করেন। আইনের প্রয়োগ, আইনের প্রয়োগটা দেখেন, এই আইনের বিধানের সহিত যদি কোনো আইনের কোনো বিধান অসামঞ্জস্য হয় তাহলে অন্য আইনের বিধানের, অন্য কোনো আইনের বিধানের সহিত এই আইনের বিধান যতখানি অসামঞ্জস্য হয় ততখানি ক্ষেত্রে এই আইনের বিধান কার্যকর থাকবে। দেখছেন, মানে অন্য আইনের উপরে এই আইনকে প্রাধান্য দিছে। আর সংবিধানের সাথে আবার কনফ্লিক্ট হইলে কিন্তু আর হবে না, সংবিধান হচ্ছে সর্বোচ্চ, তো সেটার সাথে হবে না। উপধারা একে যা কিছুই থাকুক না কেন, তথ্য অধিকার সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 এর বিধানাবলী কার্যকর থাকবে। আসেন অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক প্রয়োগ আমরা মানে রাষ্ট্রের বাইরে প্রয়োগ, রাষ্ট্রের বাইরে যেমন ফৌজদারি কার্যবিধির অতিরাষ্ট্রিক প্রয়োগ আছে 188 ধারা, দণ্ডবিধির অতিরাষ্ট্রিক 3 আর 4 এরকম। তো এই আইনেরও অতিরাষ্ট্রিক প্রয়োগ আছে আপনার কোথায়, অতিরাষ্ট্রিক প্রয়োগ আছে 4 ধারায়। অতিরাষ্ট্রিক কথার অর্থ আগে আমিও বুঝতাম না। আমার এই প্রথম ভাইভাতে জিজ্ঞেস করছে সরকার আলী আক্কাস সাহেব, আলী আক্কাস স্যার, উনি জিজ্ঞেস করতে বলেন তো তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন, এটা ভুল উত্তর দিছি আমি, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন আহ অতিরাষ্ট্রিক প্রয়োগ আছে কিনা। আর আমি মনে মনে বলে অতিরাষ্ট্রিক প্রয়োগ কি জিনিস, আহ, বলে দিছি আছে। তারপরে বলতেছে যে অতিরাষ্ট্রিক প্রয়োগ কি বলেন তো। তো এখন আছে তো বলে দিছি, বাট ব্যাখ্যা তো আমি দিতে পারতেছি না। তো একটু পরে বলতেছে যে বলেন তো তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন কত সালের। 2009 সালের, কোনো বিন্দুমাত্র চিন্তা না করে বলছে 9 সাল। আমার ওই এই স্বতঃস্ফূর্ত উত্তর দেখে উনিও কনফিউশন হয়ে গেছে যে 9 না 6, 9 না 6। পরে উনি দেখে বই খুঁজতেছে যে যে ন- তো আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তাহলে আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ যদি দেখেন, অতিরাষ্ট্রিক প্রয়োগ মানে হলো রাষ্ট্রের বাইরে প্রয়োগ। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠন করেন যা বাংলাদেশে সংগঠন করলে এই আইনের অধীন দণ্ডযোগ্য হতো, তাহলে এই আইনের বিধানাবলী এইরূপ প্রযোজ্য হবে যেন উক্ত অপরাধটি তিনি বাংলাদেশে সংগঠন করেছেন। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে হতে বাংলাদেশে অবস্থিত কোনো কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল ডিভাইসের সাহায্যে বাংলাদেশের অভ্যন্তরে এ আইনের অধীন কোনো অপরাধ সংগঠন করেন, সো আপনি অতিরাষ্ট্রিক প্রয়োগ মনে রাখেন কত ধারা, 4 ধারা। আর ডিজিটাল নিরাপত্তা আইনে অতিরাষ্ট্রিক প্রয়োগ আছে। যেটা আমার মনে রাখা দরকার, দেখেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, এজেন্সি গঠন, কার্যালয় ইত্যাদি। এজেন্সি গঠনটা দেখেন, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা আন্ডারলাইন করবেন একজন মহাপরিচালক ও বিধি দ্বারা নির্ধারিত সংখ্যক পরিচালকের সমন্বয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি নামে একটি এজেন্সি গঠন করবে। সো যদি বলে জাতীয় আহ, আপনার এই যে সাইবার মানে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিতে মহাপরিচালক থাকবে কয়জন, একজন। একজন। আর অন্যান্য যে ইয়া আছে কি বলে আপনার ওই সদস্য পরিচালক কয়জন থাকবে, এটা বিধি দ্বারা পরবর্তীতে নির্ধারিত। বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে আর কি। তারপরে 2 নাম্বার পয়েন্টটা দেখেন
যে এজেন্সির কার্যালয় থাকবে ঢাকায়, তবে সরকার প্রয়োজনে ঢাকার বাইরে দেশের যে কোনো, ঢাকার বাইরে ওই, আচ্ছা, এজেন্সির প্রধান কার্যালয় থাকবে কোথায়? ঢাকায়। ঢাকায়। এটা এতটুকু মনে রাখবেন, প্রধান কার্যালয় কোথায়? ঢাকায়। আসেন মহাপরিচালক পরিচালক নিয়োগ। মহাপরিচালক ও পরিচালকগণ কম্পিউটার ও সাইবার নিরাপত্তা বিষয় বিশেষজ্ঞ ব্যক্তিদের মধ্য হতে সরকার কর্তৃক নিযুক্ত হবেন এবং তাদের চাকরির শর্তাদি কে নির্ধারণ করবে? সরকার। সরকার। আর দরকার নাই, এখানে আর পড়বো না। এজেন্সির জনবল এও দরকার নাই। কতিপয় তথ্য পত্র অপসারণ ব্লক করার ক্ষমতা দরকার নাই। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম থাকবে, দরকার নাই। ডিজিটাল ফরেনসিক ল্যাব দরকার নাই। ল্যাবের মান নিয়ন্ত্রণ দরকার নাই। এগুলো হলো যখন আপনারা লিখিত পরীক্ষা দিবেন তখন এগুলা করতে হবে। ঠিক আছে, আমরা চলে আসি জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল গঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যিনি হবেন ইহার চেয়ারম্যান। এখন প্রশ্ন করেন যে স্যার, বর্তমানে তো চেয়ারম্যান মানে প্রধানমন্ত্রী নাই, তাহলে চেয়ারম্যান কি হবে? তাহলে প্রধানমন্ত্রী সম পদমর্যাদার যিনি আছেন তিনি হবেন। আচ্ছা, তো তারপরে দেখেন আরো কারা কারা থাকবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, ওই যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তারপরে আইসিটি বিষয়ক উপদেষ্টা, অনেক আছে, এত পড়ার সময় নাই। কাউন্সিলের ক্ষমতা, এই কাউন্সিল কি কি করতে পারবে এটা একটু আসি। কাউন্সিল এই আইন এবং তদধীন প্রণীত বিধির বিধান বাস্তবায়ন করবে, এজেন্সিকে প্রয়োজনীয় নির্দেশনা পরামর্শ প্রদান করবে। ওই যে এজেন্সি একটু আগে বললাম, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, জি। মহাপরিচালক কয়জন? একজন। 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 আর পরিচালক কয়জন? বিদ্যা বিধিটা নিয়ন্ত্রিত হবে। তো ওই এজেন্সির তদারকি করবে কে? নির্দেশনা বা পরামর্শ দিবে এই যে আপনার আহ, কাউন্সিল। জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল। কাউন্সিল। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আহ, আপনার যে নিম্নের কোনটি প্রধানমন্ত্রী প্রধান হিসেবে গণ্য হবে? জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল না এজেন্সি? কাউন্সিল। কাউন্সিল নাকি? জি। তো কাউন্সিলের ক্ষমতা মোটামুটি এইগুলাই। কাউন্সিলের সভা, উম, সবার দরকার নাই। সবার ওই কোরআন টোরাম এই জাতীয় কিছু নাই। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো একটু যদি পড়েন, এটা একটু দেখি 15 ধারা। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, তথ্য পরিকাঠামো কে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করতে পারে। এই জায়গায় আর পড়বো না। সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্ন দেখেন যে ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান হবে কে? ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। আর যদি এজেন্সি বলতো তাহলে মহাপরিচালক। যেটা থেকে প্রশ্ন এসে থাকে সেটা হলো অপরাধ ও দণ্ড। এটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ বা ইত্যাদির দণ্ড। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ করে, বেআইনি প্রবেশের মাধ্যমে ক্ষতি সাধন, বিনষ্ট বা অকার্যকর করে বা করার চেষ্টা করে, তাহলে সাজা দেখেন। আম, বেআইনি প্রবেশের জন্য শাস্তি হলো 3 বছর কারাদণ্ড, অনধিক 25 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়। মানে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে যদি প্রবেশ করে তাহলে 3 বছর 25 লাখ বা উভয়। আর বেআইনি প্রবেশের মাধ্যমে ক্ষতি সাধন, বিনষ্ট বা অকার্যকর করার চেষ্টা করলে তিনি 6 বছর বা অনধিক কত? 1 কোটি টাকা। 1 কোটি টাকা। তাহলে বেআইনি প্রবেশের জন্য 3 বছর 25 লাখ। জি। আর যদি ক্ষতি সাধন করে, প্রবেশ তো করছেই, ক্ষতিও করছে। সাথে ক্ষতিও করছে, তাহলে কত? 6 বছর 1 কোটি টাকা। বা 1 কোটি টাকা বা উভয়। তো সেলফ প্র্যাকটিসের এই যে 2, 3 এটা দেখেন। আমরা চলে এসে 18-তে। আর ধারা 18, কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম ইত্যাদিতে বেআইনি প্রবেশ ও দণ্ড। কোনো কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কে বেআইনি প্রবেশ করতে সহায়তা করে, কোনো কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বেআইনি প্রবেশ করে বা প্রবেশ করতে সহায়তা করে, তাহলে উক্ত ব্যক্তির কার্য হবে একটা কি? অপরাধ। অপরাধ। শাস্তি দেখেন। আহ একটু আগে আমি আপনাদের একটা কথা বলছিলাম যে আমি পার্সোনালি যখন ডিজিটাল নিরাপত্তা আইন এটা পড়তে
এর আগে তো অন্য আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই বাংলাদেশি যারা যে আইনগুলো তৈরি করছে এর সাজাগুলোর প্যাটার্ন মনে রাখা খুব কষ্ট করে। যে দেখেন, কোনো কম্পিউটার সিস্টেম কম্পিউটার নেটওয়ার্কে বেআইনি প্রবেশ করতে সহায়তা করে, তাহলে 6 মাস, অনধিক কত, 2 লক্ষ। 2 লাখ। ওই জায়গা পাইছি 3 লাখ, 3 বছর 25 লাখ। 25 লাখ। তারপরে পাইছি 6 বছর 1 কোটি। 1 কোটি। আর এই জায়গা আছে 6 মাস 2 লাখ। 2 লাখ। একটা যে মানুষ একটা ধারা দেখে আরেকটা হ্যাঁ চলে। মোর্শেদ সাহেব, হ্যাঁ উপরে ছাদে আছি, আসেন কফি নিয়ে আসেন। অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বেআইনি প্রবেশ করে বা প্রবেশ করতে সহায়তা করে, তাহলে তিনি এই যে দেখেন অনধিক 3 বছর, আবার 10 লাখ। 3 বছর 10 লাখ। 10 লাখ। উপধারা 1-এর অধীন কৃত অপরাধ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কর্তৃক সংগঠিত কোনো কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে সংগঠিত হয়, তাহলে তিনি 3 বছর, অনধিক 10 লাখ। তাহলে এই জায়গাও 3 বছর 10 লক্ষ। 10 লাখ। কম্পিউটার সিস্টেম ক্ষতি সাধনের দণ্ড। তো আমার এই জায়গায় আপনার যে জিনিসগুলো মনে রাখতে হবে, এই জায়গা থেকে মেইনলি প্রশ্ন আছে যে সাজা থেকে, জি। যে কম্পিউটার সিস্টেম ইত্যাদি ক্ষতি সাধনের দণ্ড। তো যদি কোনো ব্যক্তি কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক হতে কোনো উপাত্ত বা উপাত্ত ভান্ডার, তথ্য আর অধিকাংশ সংগ্রহ করে, স্থানান্তরযোগ্য জমাকৃত তথ্যপাত্র সহ উক্ত কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করে, বা কোনো উপাত্তের অনুলিপি বা অংশবিশেষ সংগ্রহ করে, এত পড়ার সময় নাই, সরাসরি সাজাতে আসেন। শাস্তি দেখেন, উপরে উল্লেখিত অপরাধের জন্য তিনি অনধিক 7 বছর, অনধিক কত, 10 লক্ষ। 10 লাখ। এই যে আবার দেখেন প্যাটার্নে চেঞ্জ হয়েছে, 7 বছর 10 লক্ষ। 10 লাখ। কিন্তু আপনি যদি দণ্ডবিধি পড়েন, দণ্ডবিধির সাজাগুলো কিন্তু মোটামুটি মনে রাখা সহজ। সহজ আছে। হয়তো লর্ড ম্যাকুলে বুঝতে পারছে যে সামনে এরা পরীক্ষা দেবে বাঙালিরা, একে জন্য একটু সহজ করে বানাই যায় যাতে সাজা মনে থাকে। তো সেলফ প্র্যাকটিসের কম্পিউটার সোর্স কোড পরিবর্তন সংক্রান্ত অপরাধ ও দণ্ড। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে কোনো কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত কম্পিউটার সোর্স কোড গোপন, ধ্বংস বা পরিবর্তন করার চেষ্টা করে, বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে উক্ত কোড, প্রোগ্রাম, সিস্টেম বা নেটওয়ার্ক গোপন, ধ্বংস বা পরিবর্তন করার চেষ্টা করে, এবং উক্ত সোর্স কোডটি যদি সংরক্ষণযোগ্য ও রক্ষণাবেক্ষণযোগ্য হয়, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হবে একটা কি, অপরাধ। অপরাধ। তো সাজা দেখেন আবার লেখছে 3 বছর 3 লাখ। 3 লাখ, এটা তো এই মানে কি করতেছে বুঝতেছি না। হ্যাঁ, ওই যে যে কথা বলছিলাম যে একটা সামঞ্জস্য রাখলে ভালো হইতো, 3 বছর 3 লাখ। 3 লাখ। এখানে 7 বছর 10 লাখ, কিসের জন্য কি ভিত্তিতে করতেছে? মুক্তিযোদ্ধার চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাদ। মানে আবার ভবিষ্যতে দেখা গেলো আমার ক্লিপ কেউ কইরা বললো যে এই যে মুক্তিযোদ্ধা বিরোধী কথাবার্তা বলছে আর কি। এখন বাদ যে দিচ্ছি এই সরকারের আমলে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। আসবে না। তারা পাইস দেখেন, ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি। আমরা মোটামুটি জালিয়াতি কি জিনিস জানি। সো যদি কোনো ব্যক্তি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে জালিয়াতি করে, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হবে একটা অপরাধ। কোনো ব্যক্তি এমন অপরাধের জন্য অনধিক গোল দিবেন 2 বছর কারাদণ্ড, অনধিক 5 লাখ। এই যে আবার দেখেন 5 লাখ আইছে, মনে থাকবে না? খুবই একটা মানে ক্রিটিক্যাল। জি টাকার মধ্যে হ্যাঁ, এখানে এটা ওই আপনারা হাতে গোনা কয়েকটা পড়বে, 23 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে পড়েন। ডিজিটাল বা ইলেকট্রনিক প্রতারণা। যদি কোনো ব্যক্তি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করে, তাহলে অনুরূপ কার্য হবে একটি অপরাধ, অনধিক কত, 5 5 বছর 5 লাখ। এটা মনে রাখেন, প্রতারণাটা মনে রাখেন, 5 বছর লাখ। 5 লাখ। তারপরে ছদ্মবেশ ধারণ, এটাও 5 বছর 5 লাখ, এটা মনে রাখবেন। প্রতারণা আর পরিচয়, প্রতারণা বা ছদ্মবেশ ধারণ, এটাও কত, 5 বছর 5 লাখ, এটা মনে রাখেন। তারপরে আক্রমণাত্মক ভীতি প্রদর্শক তথ্যপত্র প্রেরণ, প্রকাশ ইত্যাদি দরকার নাই। অনুমতি ব্যতীত পরিস্থিতি তথ্য সংগ্রহ, ব্যবহার দরকার নাই। এত মনে থাকবে না খালি খালি। জি। তারপরে সাইবার সন্ত্রাস, তাহলে ওই দুইটা মনে রাখবেন, আচ্ছা, প্রতারণা 5 বছর 5 লাখ, জি, 5 বছর 5 লাখ। জি, সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ ও দণ্ড, এটা একটু মনে রাখেন। জি। সাইবার সন্ত্রাসী অপরাধ, এটা হলো 14 বছর 1 কোটি। 14 বছর 1 কোটি। 1 কোটি। জি আসসালামু আলাইকুম।
ধারা 28 দেখেন, ওয়েবসাইট বা কোনো ইলেকট্রনিক বিন্যাসের ধর্মীয় মূল্যবোধ অনুভূতিতে আঘাত করা, এটা একটু মনে রাখেন। ধর্মীয় মূল্যবোধ যতটুকু মনে থাকে আর কি, ধর্মীয় মূল্যবোধে যদি ওয়েব মানে ফেসবুক টেসবুক যা আছে এগুলোতে যদি আঘাত করেন তাহলে 2 বছর 5 লাখ, 2 বছর 5 লাখ। 5 লাখ। মানহানিকর বক্তব্যের জন্য কোনো মানে কারাদণ্ড নাই, আহ, আর অনধিক 25 লক্ষ টাকা বা উভয় দণ্ডে। উভয় দণ্ড ওই জায়গায় কই পাইলো, তাহলে তো কারাদণ্ড মনে হয় আছে। দণ্ডবিধি 1860-এর 499 ধারায় বর্ণিত মানহানি তথ্য প্রকাশ ও প্রচার করা, তর জন্য তিনি অনধিক, মানে এই জায়গায় একটা সাজা আছে, সাজাটা এই জায়গায় লেখে নাই। 14 বছর কারাদণ্ড। 14 বছর, জি। তাহলে 14 বছর কারাদণ্ড 25 লাখ। মনে নাও থাকতে পারে, এত কেমনে মনে থাকা আসলে। আপনি এই জায়গায় 4 নম্বর প্রশ্নটা 3টে স্টার দিয়ে রাখেন, 4 নম্বর সেলফ প্র্যাকটিসের 4। জি। তারপরে কি ট্রানজাকশন দরকার নাই, হ্যাকিং, হ্যাকিংটা বিবিআই, হ্যাকিং, হ্যাকিং সংক্রান্ত অপরাধ দণ্ড। হ্যাকিং হচ্ছে 14 বছর 1 কোটি, 14 বছর 1 কোটি, তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড 14 বছর 1 কোটি, 14 বছর হ্যাকিং ও 14 বছর 1 কোটি। 1 কোটি। মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদির জন্য দণ্ড দেখেন যে আইনানুগ যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এ আইনের অধীন কোনো অধীন মামলা বা অভিযোগ দায়ের করার জন্য ন্যায্য বা আইনানুগ কারণ না জেনে মামলা অভিযোগ দায়ের করেন বা করান, তাহলে সেটা হবে একটি অপরাধ। এবং মামলা অভিযোগ দায়েরকারী ব্যক্তি এবং যিনি অপরাধ দায়ের করেছে উক্ত ব্যক্তি অপরাধটির জন্য যে দণ্ডে নির্ধারিত হবে সেই দণ্ডে দণ্ডিত হবেন। কোনো ব্যক্তি যদি উপধারা 1-এর অধীন এই আইনের একাধিক ধারায় কোনো মামলা বা অভিযোগ করেন, তাহলে উক্ত ধারায় বর্ণিত অপরাধ সমূহের মধ্যে মূল অপরাধের জন্য যার দণ্ডের পরিমাণ বেশি সেটাই, মানে যে দণ্ডের পরিমাণ বেশি সেটাই হবে আর কি। স্যার এই মাইনিংয়ের ক্ষেত্রে শুধু 25 লক্ষ টাকা আইবে। 25 লাখ, জি। এ জায়গায় দিদি নাই, তাহলে শুধু 25 লাখটা মনে রাখেন, মানহানি শুধু 25 লাখ। কোম্পানি কর্তৃক অপরাধের দণ্ড দরকার নাই, ক্ষতিপূরণের আদেশ দানের ক্ষমতা, ওই যে যে সাদাগুলো পড়লাম এর থেকে বেশি আর দরকার নাই। জাস্ট যেটা দেখবেন সেটা হলো যে এই আইনের অধীন অপরাধ সমূহ তদন্ত বিচার। পুলিশ অফিসার তদন্ত করবে, তবে কোনো মামলার প্রারম্ভে বা তদন্তের যে কোনো পর্যায়ে যদি প্রতিমান হয় উক্ত মামলা সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত দল গঠন করা দরকার, তাহলে ট্রাইব্যুনাল বা সরকারের আদেশ দ্বারা গঠন করবে আর কি। সো হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উক্ত আদেশে উল্লেখিত কর্তৃপক্ষ বা সংস্থার নিয়ন্ত্রণে এবং শর্তে তদন্তকারী সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এজেন্সি এর সমন্বয়ে একটি যৌথ তদন্ত দল গঠন করতে পারবে। যেটা মনে রাখবেন, তদন্তের সময়সীমা, তদন্তের সময়সীমা হলো যে দায়িত্ব প্রাপ্তির তারিখ হতে 90 দিন, আর ব্যর্থ হলে আরো কত, 15 দিন। 15 দিন, তাহলে 90 + 15, হুম। তারপরে ব্যর্থ হইলে আরো 30, তাহলে 90 15 30। 30। এটা একটু খেয়াল করেন, এক জায়গায় লিখে রাখবেন যাতে রিভাইজ দেওয়ার সময় মনে পড়ে, 90 15 30। 30। আচ্ছা, তদন্তের সময়সীমা, এটা তো আমরা ওই যে বিরতির আগে বললাম যে 90 দিন, 15 দিন, 30 দিন, আর ইচ্ছা করলে এরপরে আবার বাড়াইতে পারে। তো তদন্তকারী অফিসারের ক্ষমতা, উনি মোটামুটি আহ তদন্তের স্বার্থে যা যা দরকার তাই তাই পারে। পরোয়ানার মাধ্যমে তল্লাশি ও সব জব্দ, তল্লাশি ও জব্দ প্রয়োজন নাই। পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি ও জব্দ গ্রেপ্তার দরকার নাই। আপনি এখানে মেইনলি যে জিনিসটা মনে রাখবেন, ওই যে যে শাস্তি, 2-4টা শাস্তি বলছি, ওই শাস্তিগুলো মনে রাখবেন। তথ্য সংরক্ষণে যদি আসেন, আহ মহাপরিচালক স্বীয় বিবেচনায় তদন্তকারী অফিসার আবেদনের পরিপ্রেক্ষিতে যদি এই রূপে বিশ্বাস করেন যে কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত কোনো তথ্য উপাত্ত এই আইনের অধীন তদন্তের স্বার্থে সংরক্ষণ করা প্রয়োজন, এইরূপ তথ্য উপাত্ত নষ্ট, ধ্বংস, পরিবর্তন বা দুষ্প্রাপ্য করে দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে উক্ত কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের দায়িত্বে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উক্তরূপ তথ্য উপাত্ত 90 দিন পর্যন্ত সংরক্ষণের জন্য নির্দেশ প্রদান করতে পারে।
যদি এরকম মনে হয় যে তদন্ত করতে গেলে তদন্তের মানে ওই জিনিসগুলো আহ যেখানে আছে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে জি। এবং তদন্তের স্বার্থে এটা সংরক্ষণ করা প্রয়োজন, সেক্ষেত্রে 90 দিন পর্যন্ত সংরক্ষণের নির্দেশ দিতে পারে। ট্রাইব্যুনাল আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত তথ্যপত্র সংরক্ষণের মেয়াদ বর্ধিত করতে পারবে, তবে তার সর্বমোট 180 দিনের বেশি হবে অধিক না। হবে না। সো এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে কোনো তথ্যপত্র কতক্ষণ পর্যন্ত সংরক্ষণের নির্দেশ দিতে পারে, 90 দিন। 90 দিন। আর সর্বোচ্চ কত দিনের বেশি হবে না? 180 দিনের একশো বেশি আশি হবে না। দিনের বেশি হবে না। তো তারপরে কম্পিউটারের সাধারণ ব্যবহার ব্যাহত না করা আম, দরকার নাই, তদন্তের সহায়তা দরকার নাই, গোপনীয়তা দরকার নাই, সেল প্র্যাকটিসের 4, তারপরে 5, 6, বিশেষ করে 7 নাম্বার প্রশ্নটা, যে সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে তদন্তের অপরাধের তদন্ত শেষ করতে হবে অনধিক, ওই যে 90, 15, 90, 30, 30, তাহলে 135 হয়, 135। 135 দিবসের মধ্যে। আর 11, 12 আম, কতদিন সংরক্ষণ নির্দেশ দিতে পারে? 90 দিন। 90 দিন। আর সর্বোচ্চ হচ্ছে 180। 180 দিন। আর অপরাধ বিচারার্থে গ্রহণ, এমনি একটু মনে রাখি যে ফৌজদারি কার্যবিধিতে যা কিছুই থাকুক না কেন, পুলিশ অফিসারের লিখিত রিপোর্ট ব্যতীত ট্রাইব্যুনাল কোনো অপরাধ বিচারার্থে বা কগনিজেন্স নিবে না। অবশ্যই পুলিশ অফিসার দিতে হবে। আর এই আইনের অধীন পুলিশ অফিসার বলতে কাকে বোঝানো হয়েছে? কমপক্ষে সাব ইন্সপেক্টর। মানে ইন্সপেক্টর, এটা কিন্তু ইন্সপেক্টর ইন্সপেক্টর। বলছে, পুলিশ অফিসার একবারে সংজ্ঞায় বলছে ইন্সপেক্টর। ইন্সপেক্টর। তো ট্রাইব্যুনাল এই আইনের অধীন অপরাধের বিচারকালে দায়রা আদালতে বিচারের জন্য ফৌজদারি কার্যবিধি 23-এ বর্ণিত পদ্ধতি এই আইনের বিধানাবলীর সাথে সঙ্গতিপূর্ণ ও সাপেক্ষে অনুসরণ করবে। 23-এ বর্ণিত পদ্ধতি হলো যে দায়রা আদালত 265 ক থেকে জি। 265 ঠ পর্যন্ত। জি। অপরাধের বিচার ও আপিল আপাতত বলবৎ অন্য আইনে যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন সংগঠিত অপরাধ সমূহ কেবল ট্রাইব্যুনাল কর্তৃক বিচারযোগ্য হবে। কোন ব্যক্তি ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায় সংক্ষুব্ধ হলে তিনি আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবে। এখন ট্রাইব্যুনাল কি সেটা কোথায় আছে? ট্রাইব্যুনাল অর্থ সাইবার নিরাপত্তা আইন 2023-এর 2-এর ধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনাল অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর ধারা 68-এর অধীন গঠিত সাইবার ট্রাইব্যুনাল। তাহলে ট্রাইব্যুনালের গঠন কিন্তু এই আইনে বলে নাই, ট্রাইব্যুনালের গঠন করছে বলছে কোথায়? এখন নিরাপত্তা ওই যে আইন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 68 ধারায় বিধান করা হয়েছে সাইবার ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত হতে পারে, আন্ডারলাইন করবেন, দায়রা জজ বা একজন অতিরিক্ত দায়রা জজ। তো এটা আমার মনে রাখতে হবে যে সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে হবে? দায়রা জজ দায়রা বা জজ বা অতিরিক্ত অতিরিক্ত দায়রা জজ। দায়রা জজ। সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সাইবার ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবে। সুতরাং সাইবার নিরাপত্তা আইনের অধীন উল্লেখিত অপরাধের বিচার কে করবে? সাইবার ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল হবে। থেকে। এখন আমরা দেখি যে সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল আসলে কাদের সমন্বয়ে গঠিত হবে। সাইবার নিরাপত্তা আইন 2023-এর 2-এর ক ধারা অনুসারে আপিল ট্রাইব্যুনাল অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর দ্বারা 82-এর অধীন গঠিত সাইবার আপিল ট্রাইব্যুনাল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 69 ধারায় বলা হয়েছে সাইবার আপিল ট্রাইব্যুনাল গঠিত হবে একজন চেয়ারম্যান ও 2জন সদস্যের সমন্বয়ে। তাহলে অ্যাপিলেট ট্রাইব্যুনালে একজন থাকবেন চেয়ারম্যান, 2জন থাকবেন সদস্য, তাহলে মোট সদস্য হবে 3জন। চেয়ারম্যানের যোগ্যতা, চেয়ারম্যান এমন একজন ব্যক্তি হবে যিনি সুপ্রিম কোর্টের বিচারক ছিল, আছে বা অনুরূপ বিচারক হিসেবে নিয়োগের যোগ্য। বিচারক ছিল, আছে বা অনুরূপ বিচারক হিসেবে নিয়োগের যোগ্য। সদস্যদের যোগ্যতা কি হতে হবে দেখেন, 2জন সদস্যদের মধ্যে একজন হবে বিচার কর্ম বিভাগে নিযুক্ত একজন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত জেলা জজ, এবং অন্যজন হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নির্ধারিত জ্ঞান ও অনভিজ্ঞতা সম্পন্ন একজন, অনভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন। অভিজ্ঞতা হবে কি, এক শব্দে সব উল্টে গেছে, অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। ব্যক্তি। তো সুতরাং সাইবার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাইবার আপিল ট্রাইব্যুনালে আপিল করা যাবে। যাবে। পদের মেয়াদ দেখেন, সাইবার আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যদের পদের মেয়াদ 3 বছর, সর্বোচ্চ 5 বছর। 5 বছর। তো ওই পদ দিয়ে কাজ নাই, জাস্ট মনে রাখেন যে সাইবার আপিলের ট্রাইব্যুনালের সদস্য কয়জন। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ, এই আইনে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে আর কি, প্রয়োগ হবে। আর বিশেষজ্ঞের মতামত, প্রশিক্ষণ দরকার নাই, মামলা নিষ্পত্তির জন্য নির্ধারিত সময় এটা দরকার। তো মামলা নিষ্পত্তি করবে অভিযোগ গঠনের তারিখ হইতে 180 দিনের মধ্যে। যদি ব্যর্থ হয় তাহলে 90 কার্য দিবস সময় বৃদ্ধি করতে পারে। তাহলে সর্বমোট সময় কত?
370। সর্বমোট 270। সময় হলো 270। 270 দিন। ঠিক আছে। জি। যদি ব্যর্থ হয় তাহলে তো মোট, আচ্ছা, এই নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল কোনো বিচারক মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে অধীনে হওয়ার কারণ লিপিবদ্ধ করে বিষয়টি প্রতিবেদন আকারে হাইকোর্ট বিভাগকে অবহিত করে মামলার কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখতে পারে। বুঝছেন? তাহলে আমি জাস্ট মনে রাখবো যে মোট সময় হলো 180 আর কত, 90। 90। রায় প্রদানের সময়সীমা দরকার নাই, জেনে রাখা ভালো। এটা একটু দেখেন, রায় প্রদানের সময়সীমা 10 দিন। দেখেন, রায় প্রদানের যত জায়গা যত সময়সীমা আছে, আপনি ওই ফৌজদারি বলেন, দেওয়ানি বলেন, ডিগ্রি বলেন, সবকিছু 7 দিন। 7 দিন। ওই যে এডিআর এ যান 7 দিন, বাট এই যে এই একটা দিন যে জায়গায় রায় প্রদানের সময়সীমা বলছে 10 দিন। 10 দিন, কিন্তু ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করলে রায় প্রদানের সময়সীমা অনধিক 10 দিন বাড়াতে পারবে। পারে। যদি সময়সীমা বৃদ্ধি করে তাহলে রায় প্রদানের সর্বোচ্চ সময় হবে কতদিন? কত? 20 দিন। 20 দিন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা। আমলযোগ্য, আমল অযোগ্য হওয়ার তো প্রশ্নই ওঠে না। ধারা 27, 17, 19, 27, 32 উল্লেখিত অপরাধসমূহ আমলযোগ্য ও অজামিনযোগ্য। অপরদিকে, হ্যাঁ, কিছু কিছু বলছে ধারা 18 এর 1 দফার 20, 21, 22, 23, 24 এত দেখার তো সময় নাই। আমল অযোগ্য, জামিনযোগ্য, তার মানে এখানেও জামিনযোগ্যর কিছু ধারা আছে। আর আদালতের সম্মতিতে আপসযোগ্য হবে, সো এগুলা খুঁজে দেখার সময় নাই। বুঝছেন? জি। তো এখানে যেটা মনে রাখবেন, সাইবার নিরাপত্তা আইনে 52 ধারায় 4টি অপরাধ অজামিনযোগ্য: 27, সরি 17, 19, 27, 32। তো 56 ধারাটা দেখি, জেনে রাখা হলো সবশেষে। 56 ধারায় সাক্ষ্যগত মূল্য বিষয়ে আলোচনা করছে। এভিডেন্স অ্যাক্ট 1872 বা অন্য কোনো আইনে যে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন প্রাপ্ত বা সংগৃহীত কোনো ফরেনসিক প্রমাণ বিচার কার্যক্রমের সাক্ষ্য হিসেবে গণ্য হবে। হবে। তো এখানে বিগত বছরে একটা প্রশ্ন এসেছে, দেখেন, আর এতক্ষণ পর্যন্ত বিগত বছরে এই আইন থেকেও তেমন প্রশ্ন কিন্তু হয় নাই। আসে নাই। কোন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভীতি প্রদর্শক তথ্য প্রকাশের অপরাধের বিচার করবেন কোন ট্রাইব্যুনাল? সাইবার সাইবার ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল। তো এটা কমন সেন্স অনুসারে পারা উচিত যে কোন ট্রাইব্যুনাল বিচার করবে। ঠিক আছে। নিরাপত্তা হতে পারে এগুলা। হ্যাঁ, এই জন্য কোনটা দেয় না। সাইবার নিরাপত্তা ট্রাইব্যুনাল তো সাইবার ট্রাইব্যুনাল। সাইবার ট্রাইব্যুনাল। হ্যাঁ। নিরাপত্তা আইন। হ্যাঁ। তো সেলফ প্র্যাকটিসের 2, 3, 5, তারপরে 10 দেখেন সাইবার ট্রাইব্যুনাল, বা এই জায়গায় সাইবার নিরাপত্তা ট্রাইব্যুনাল বলে না, এর নাম হলো শুধু সাইবার সাইবার ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল। সাইবার ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে দায়রা জজ সাইবার অপরাধের বিচার করে কোনো রায় দিলে তার বিরুদ্ধে আপিল করতে হবে কোথায়? সাইবার সাইবার আপিল আপিল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল। 13, এগুলাই। তো আপনি এই এই যে আইন আমরা মাত্র যেটা পড়লাম, এটা নিয়ে এত টেনশনের দরকার নাই, জাস্ট পরীক্ষার আগে আরেকবার দেখে যাবেন, আল্লাহ ভরসা। তো আচ্ছা, আচ্ছা। আচ্ছা। ঠিক আছে, আমরা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এটা যদি দেখেন, বিগত বছর প্রশ্ন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মোট ভালো 10-এ আসছে, দশম বিজিএসএ আসছে, 12 বিজিএসএ আসছে, 13-তে আসছে, 14-তে আসছে, 16-তে এসেছে, 17-তে এসেছে। তো একটা এক্সপেক্ট করাই যায়। ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এই জায়গায় সংজ্ঞার কিছু দরকার নাই। আহ শিশু বলতে বোঝাচ্ছে যে 18 বছর বয়স পূর্ণ করেনি এমন কোনো ব্যক্তি। শোষণ বা নিপীড়ন এগুলা মোটামুটি আছে, দরকার নাই। এটা একটু দেখেন, সার্ভিটিউড 1-19। সার্ভিটিউড অর্থ কাজ বা সেবা প্রদান করার বাধ্যবাধকতা অথবা কাজ বা সেবার জবরদস্তিমূলক শর্তাবলী যা হতে সংশ্লিষ্ট ব্যক্তি নিষ্কৃতি মেলে না, যা তিনি ঠেকাতে বা পরিবর্তন করতে পারেন না। মানে জবরদস্তি শ্রমে বাধ্য করারই বলে সার্ভিটিউড।
বললাম যে আপনাদের দুইজনকে, আমাদের এই জায়গায় আমিও আছি, বললাম যে পড়তেই হবে, 24 ঘন্টায় বই একে শেষ করতে হবে জোর করবো। এই সার্ভিস ইউজ। আচ্ছা, তো মানব পাচার অর্থ কোনো ব্যক্তিকে ভয় প্রদর্শন, বল প্রয়োগ করে, প্রতারণা করে উক্ত ব্যক্তির আর্থসামাজিক, পরিবেশগত অন্য কোনো অসহায়তাকে কাজে লাগিয়ে, মানে মানব পাচার বলতে কিন্তু পুরুষ নারী দুইজনই বোঝানো হয়েছে এখানে। নারী শিশুতে যেরকম শুধু নারী আর শিশু বুঝাইছে, জি ওই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে, জি স্যার। এই আইনের অতিটা স্ট্রিক্ট প্রয়োগ দেখেন। তো এটারও অতিটা স্ট্রিক্ট প্রয়োগ আছে, দরকার নাই আর। 14 নম্বর প্রশ্নটা সেলফ প্র্যাকটিসের ভিভিআই, এটা পড়েন। কাজ বা সেবা প্রদান করার বাধ্যবাধকতা অথবা কাজ বা সেবার জবরদস্তিমূলক শর্তাবলী যা হতে সংশ্লিষ্ট ব্যক্তি নিষ্কৃতি মেলে না, যা তিনি ঠেকাতে বা পরিবর্তন করতে পারে না, তারে কি বলে? সার্ভিটিউড। সাজাটা মনে রাখতে হবে, সাজাটা দেখি। মানব পাচার অপরাধ 6 ধারায় বলছে অনধিক যাবজ্জীবন, সর্বনিম্ন কত? 5। 5 বছর। এবং অনন্য কত? 50,000। 50,000 টাকা। তাহলে যাবজ্জীবন 5 বছর আর কত? 50,000। 50,000। 50,000। সংঘবদ্ধ মানব পাচার, এটা ভিভিআই। সংঘবদ্ধ মানব পাচার বুঝেন, মানে একসাথে অনেক, একসাথে। হ্যাঁ, অপরাধ সংগঠন মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে 7 বছর, সশ্রম। 5 লাখ টাকা। তাহলে এখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংঘবদ্ধ মানব পাচার। জি। আর সর্বনিম্ন 7 বছর। সর্বনিম্ন 7 বছর, আর 5 লাখ টাকা। 5 লাখ টাকা কম পড়ছে। তারপরে 8 নম্বর, মানব পাচার অপরাধ সংগঠনে প্ররোচনা, প্রদান, ষড়যন্ত্র, প্রচেষ্টা চালানো, অনধিক 7 বছর এবং অনন্য কত? 3 বছর। 3 বছর। 7 বছর, 3 বছর, আর অনন্য কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা। ওইটাই মনে রাখেন, আর দরকার নাই, সর্বোচ্চ শাস্তি যেটা ওইটা। আর 11 নম্বরটা দেখেন, পতিতাবৃত্তি, অন্য প্রকারের যৌন নিপীড়ন, শোষণ এর জন্য আমদানি, স্থানান্তরের দণ্ড 7 বছর, 5 বছর। আর দরকার নাই। আমরা এখানে ওই বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন যে মানব পাচারে সহযোগীর শাস্তি অনন্য কত বছর কারাদণ্ড? 3 বছর। 3 বছর। 7 বছর। অনন্য 3 বছর। তারপরে 2 নম্বর দেখেন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুযায়ী মানব পাচার অপরাধের অর্থদণ্ড সহ সর্বনিম্ন কারাদণ্ড কত বছর? 5 বছর। সর্বনিম্ন কারাদণ্ড পাঁচ 5 বছর বছর। 5 বছর দাবি দমন করা হতো। তো 3 নম্বর সেলফ প্র্যাকটিসের 3, এটার ব্যাখ্যা দিছে দেখেন, সংঘবদ্ধ মানব পাচার। এই যে হুম। সংঘবদ্ধ মানব পাচার আসলে কাকে বলে? কোন, হ্যালো, হ্যালো, আচ্ছা দেখেন, তো সংঘবদ্ধ মানব পাচার অর্থ কোন সংঘবদ্ধ গোষ্ঠীর একাধিক সদস্য, গোষ্ঠীর সকল সদস্যের সাধারণ অভিপ্রায়, সাধারণ উদ্দেশ্যে কোনো আর্থিক বা অন্য কোনো বস্তুগত বা অবস্তুগত মুনাফা অর্জনের নিমিত্তে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠন করলে উক্ত গোষ্ঠীর প্রত্যেক সদস্য হুম। উক্ত সংগঠনের দায় অভিযুক্ত হবে এবং তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অনন্য কত? 7 বছর। মানে এই জায়গায় আমরা একটা গ্যাং, আমরা, আমি, আপনি, তানভীর আলম খান, ধরেন আমরা মানব পাচার করি, তাহলে আমাদের বিরুদ্ধে মামলা হবে মানব পাচার প্রতিরোধ আইনের, দমন আইনের কত? 7 ধারায়। তো হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2010-এর সংঘবদ্ধ মানব পাচার গোষ্ঠীকে প্রত্যেক অপরাধ সংগঠনকারীর সর্বোচ্চ শাস্তি কত বছর বলেন? সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ দাবি দমন করা হতো। ও স্যার মৃত্যুদণ্ড। সর্বোচ্চ ওই যে সংঘবদ্ধ, সংঘবদ্ধ সংঘবদ্ধ হইলে, হলে প্রত্যেক অপরাধ মৃত্যুদণ্ড। সংগঠনকারী সংঘবদ্ধ হইলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, আর সর্বনিম্ন হলো 7 বছর। এটা খেয়াল করেন। তারপরে প্ররোচনা প্ররোচনার দরকার নাই, এগুলো তো ওই যে ওই ওই শখের ভিতরে পড়ে আসছি। 1199 পেজে আসেন। অপরাধের আমলযোগ্যতা, আপোষযোগ্যতা, জামিনযোগ্যতা। এই আইনের অধীন অপরাধসমূহ আমলযোগ্য, কগনিজেবল, অজামিনযোগ্য, নন বেইলেবল, আপোষ অযোগ্য, আপোষযোগ্য, অআপসযোগ্য, সরি নন কম্পাউন্ডেবল। তাহলে সব বড় বড়ই, মানে আমলযোগ্য, জামিন অযোগ্য, আপোষ অযোগ্য। তো এখানে দেখেন 1 নম্বর প্রশ্ন, যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012-এর অধীন অপরাধসমূহ আপোষ অযোগ্য এবং জামিন অযোগ্য, বা অআপসযোগ্য, অজামিনযোগ্য।
ধারাটা দেখেন, 1201 নম্বর পেজ। 19 ধারাটা একটু দেখি আমরা। উপপরিদর্শকের নিম্ন পর্যায়ের নয় এমন কোন পুলিশ কর্ম কর্তৃক তদন্ত, প্রতিরোধমূলক অনুসন্ধান, প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি দরকার নাই। তদন্তের সময়সীমা বৃদ্ধি টিদ্ধি এগুলা মানব পাচার প্রতিরোধ, ওই শাস্তিগুলো একটু দেখে যান। আর বিগত বছরে যে প্রশ্নটা আসছে দেখেন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুসারে অপরাধের তদন্ত করতে পারেন সর্বনিম্ন কোন পর্যায়ের পুলিশ কর্মকর্তা? উপপরিদর্শক। উপপরিদর্শক। আর সাইবার নিরাপত্তা আইন হলে পরিদর্শক। পরিদর্শক। ঠিক আছে, উপপরিদর্শক মানে সাব ইন্সপেক্টর। ইন্সপেক্টর। সেল প্র্যাকটিসের 5, 90 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে আরো সময় বৃদ্ধি করতে পারে 30 কার্য দিবস। তো এতগুলো আইনের এত তদন্ত এত বৃদ্ধি, মানে দিন শেষে মনে রাখাই কঠিন। তারপরেও যতটুকু কষ্ট করে পারা যায় আর কি। ঠিক আছে, তাহলে আমরা সাইবার নিরাপত্তায় করলাম আসলে 90-15-30। 30। জি, আর এটা আসলে 90-30। 90-30। জি। মানব পাচারে। তারপরে প্রতিরোধমূলক তল্লাশি টল্লাশি যা আছে না না আছে, এগুলা থেকে প্রশ্ন তেমন বেশি কখনোই আসে নাই। ট্রাইব্যুনালটা দেখেন আমরা, ট্রাইব্যুনালের গঠন 21 ধারা। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের সমন্বয়ে মানব পাচার দমন ট্রাইব্যুনাল গঠিত হতে পারে। তবে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল গঠিত না পর্যন্ত প্রত্যেক জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে উক্ত জেলার অপরাধ দমন ট্রাইব্যুনাল হিসেবে নিয়োগ বা ক্ষমিত করতে পারে। তাহলে মানব পাচার এর আলাদা ট্রাইব্যুনাল থাকবে, যদি না থাকে তাহলে দায়িত্ব পালন করবে কে? নারী ও শিশু। তারপরে আর দরকার নাই এখানে। 10 সালে একটা প্রশ্ন আসছে, আহ কোন আদালতের বিচারের এখতিয়ার দায়রা আদালতের নেই? শিশু So, পাচার। এই প্রশ্নটা 2010 সালে আসছে। আর জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, কিন্তু মানব পাচার প্রতিরোধ ও দমন আইন হয়েছে কত সালে? 12 সালে। 12 সালে। 12 সালে। ট্রাইব্যুনালের ক্ষমতা এত পড়ার আসলে সময়ও নাই। আপনি জাস্ট ট্রাইব্যুনালটা কার সমন্বয়ে গঠিত এটা দেখেন। 1 নাম্বার, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের অধীন মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠিত হতে পারে দায়রা জজের সমন্বয়ে। আর একটা কি? অতিরিক্ত অতিরিক্ত দায়রা জজ। দায়রা জজের সমন্বয়। আর 3 নাম্বার প্রশ্নটা ভিভিআই 3 নাম্বার, এটা একটু মনে রাখেন যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012-22-এর 2 ধারায় ট্রাইব্যুনাল কোনো সাক্ষীর সাক্ষ্য বা জবানবন্দি গ্রহণ করতে পারে নিজে বা কমিশনের মাধ্যমে, সরাসরি বা ইলেকট্রনিক উপায়। এটা গুরুত্বপূর্ণ। ভিভিআই নিজে পারে, কমিশনের মাধ্যমে পারে, সরাসরি পারে, ইলেকট্রনিক উপায়ে পারে। আর বিচার কার্য সম্পন্নের সময়সীমা দেখেন, 180 কার্য দিবস। আর আম, যদি এর মধ্যে শেষ করতে না পারে তাহলে আবার বাড়াইতে পারে, বাট কতদিন বাড়াবে বলেন। প্রেরণ করবে 10 কার্য দিবসের মধ্যে সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে প্রতিবেদন প্রেরণ করবে আর কি। রুদ্ধদ্বার কক্ষে বিচার, এটা বিবিআই একটু মনে রাখেন, প্রশ্ন আসতে হবে। ট্রায়াল ইন ক্যামেরা 25 ধারায়। নারী শিশুর আছে 20-6। জি। 20-6। তো বলেন তো দেখি মনে আছে কিনা। পারিবারিক আদালত আইন 2023-এ কত ধারায় আছে ট্রায়াল ইন ক্যামেরা? 12 ধারা স্যার, 12। 12। জি। বিগত বছরের প্রশ্ন দেখেন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এ রুদ্ধ কক্ষ বিচারের বিধান আছে কোন ধারায়? 25 ধারা। এসে গেছে দেখেন, 17 বিজি এসে দিয়ে দিয়েছে। তো যত জায়গায় রুদ্ধ ধারা আছে এগুলো একটু মনে রাখতে হবে। আপিল দেখেন, আমরা চলে আসি ওই যে একেবারে কয়েক পেজ শেষে 1211। আপিল কোথায় হবে? যেহেতু দায়রা জজ, তো আপিল তো বোঝাই যাচ্ছে কোথায়, হাইকোর্টে। ট্রাইব্যুনালে কোনো আদেশ রায় বা দণ্ডের বিরুদ্ধে রায় প্রদানের আদেশ বা দণ্ড কোথায়? 30 দিনের মধ্যে কোথায়? হাইকোর্টে। এখন একটা জিনিস দেখেন, আগে মানে হাইকোর্টে আপিল সাধারণত যত বিশেষ আইন আছে হাইকোর্টে আপিল গেলেই 30 দিন। আগে 2025-এর আগে নারী শিশুর মামলার আপিল হতো হাইকোর্টে 60 দিন। এখন 2025-এর সংশোধনীতে সেটা করা হয়েছে কতদিন? 30 দিন। 3 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা ভেতরে পড়া লাগবে না, প্রশ্নটা পড়েন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012-এর 28 ধারা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত ক্ষতিপূরণ আদায়যোগ্য হবে সরাসরি ট্রাইব্যুনাল কর্তৃক আর পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913 এর বিধান অনুযায়ী।
ঠিক আছে। তারপরে 7 নম্বর প্রশ্নটা দেখেন, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের কোনো আদেশ, রায় বা দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে কোথায়? হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগে। স্পেশাল যেগুলো আছে সবই বেশিরভাগই হাইকোর্ট। ম্যাক্সিমামে হাইকোর্টে, শুধু ওই যে কয়েকটা এই যে এনআই অ্যাক্টের জি, কখনো দায়ের হজস কখনো কখনো হাইকোর্টে। হাইকোর্ট। যদি উপজেলা আদালত করে তাহলে হাইকোর্টে, আর যদি হুম। দায়রা আদালত করে আর তাহলে এনআই অ্যাক্টের আপিল আবার হাইকোর্টে গেলে 60 দিন, যেহেতু ফৌজদারি কার্যবিধি অনুসারে জি। এটা। আর দরকার নাই এই জায়গায়, অনেক করে ফেলছি, বুঝছেন। জি। এখন একটা আইন ছিল, সেই আইনটা কই গেল, ওই ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওইটা একটু দেখতে হবে। দাঁড়ান।